ভারতের জিডিপি গ্রোথ অ্যানালিসিস করব এই ভিডিওতে এবং দেখব যে সাধারণ রিটেলার যারা অর্থাৎ সাধারণ বিনিয়োগকারী তাদের জন্য কি কোনো বড় সুযোগের অপেক্ষা করছে বা বড় সুযোগ রয়েছে। আমরা সেটাকে বোঝার চেষ্টা করব। দেখুন, খুব বেশি ডিটেলে হয়তো আলোচনা করব না, কিন্তু মোটামুটিভাবে কিছু খুঁটিনাটি জিনিসকে আলোচনা করব যেটা থেকে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হব এবং এই জিডিপি কেমন করে হয়েছে, কি হয়েছে, তার কয়েকটা কি পয়েন্ট সেগুলোকে নিয়ে আলোচনা করব। আলোচনাটা শুনুন, দেখবেন যে আপনার কিছু নলেজ বাড়বে এবং আপনি অনেক কিছু ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো চলুন প্রথম থেকে এক এক করে বোঝার চেষ্টা করি যে জিডিপি গ্রোথ কি আশা করেছিল। সবাই কি ভেবেছিল জানেন? যে সবাই ভেবেছিল জিডিপি কিন্তু ভারতের অর্থনীতি কিন্তু মুখ থুবড়ে পড়বে। কারণ কি না, কারণ হচ্ছে যে আমেরিকা একটা 50% ট্যারিফ লাগিয়েছিল এবং সেটা লাগানোর পরে সবাই ভেবেছিল যে ভারতের অর্থনীতি আর ঘুরে দাঁড়াতে পারবে না। এবং সেই অনুযায়ী আমাদের যারা অর্থনীতিবিদ, মার্কেটের যারা অ্যানালিসিস করেন, তারা একটা মান নির্ধারণ করেছিল যে এইরকম হারে একটা বৃদ্ধি হতে পারে। কিন্তু সেটাকে পরাজিত করে তার থেকে অনেক বেশি রেজাল্ট কিন্তু সে করে দেখিয়েছে। কিন্তু কেন করে দেখালো? কি এমন সেই স্টেপ ছিল যেটার জন্য এই আমাদের আমেরিকার ট্যারিফকে বুড়ো আঙুল দেখিয়ে ভারতের অর্থনীতি যে শক্তিশালী, চাঙ্গা, সেটা প্রমাণ করে দিল? এবং কোন জায়গাতে ত্রুটি রয়েছে, এই জিডিপির কোন জায়গাগুলোতে অসুবিধা রয়েছে, এবং সেইগুলোকে বিবেচনা করে আমরা বোঝার চেষ্টা করব যে কোন সেই সেক্টর, যে সেক্টরগুলোতে একটা সুযোগ আসতে পারে এবং কোন সেই সেক্টর, যে সেক্টরগুলোতে চাপ আসতে পারে। এখন স্টক নিয়ে কোনো আলোচনা আমি করব না, সেটা বলতে পারবো না, কিন্তু সুযোগগুলো দেখব এবং বিষয়গুলোকে দেখব। তো চলুন এক এক করে আমরা দেখার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি। আপনারা প্রথমেই মনে রাখবেন যে আমি কিন্তু কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। এখানে কোনো রকম বাই সেল রেকমেন্ডেশন দিচ্ছি না। যে ডেটা পাবলিক ফোরামে রয়েছে সেই ডেটাকে নিয়ে আমি আলোচনা করছি এবং আপনারা শুনুন এবং আপনারা নিজেরা সিদ্ধান্ত নিন এবং মিলিয়ে নেবেন যে এটা সত্যি কথা বলছি না বলছি না। তো দেখবেন, আমি কিন্তু বলে রাখি যে হয়তো জিডিপি গ্রোথ একটা দারুণ দুর্দান্ত একটা সুযোগ এনে দিয়েছে বা একটা বুলিশ মুভমেন্ট তৈরি হওয়ার জন্য যথেষ্ট কাজ করেছে, কিন্তু তার মানে যে মার্কেট তার পরের দিন থেকে হুড় করে বেরিয়ে নাও যেতে পারে বা যেতেও পারে, সেটা কিন্তু আরও অনেক কিছু ঘটনার উপরে নির্ভর করে। আমি কালকে যখন নিফটি অ্যানালিসিস করছিলাম তখন আপনাদেরকে বলেছিলাম এই রেজাল্টটি কিন্তু কাল এসেছে, আজকে আমরা 28 তারিখে এটাকে আলোচনা করছি। তো চলুন এক এক করে প্রথমেই বোঝার চেষ্টা করি যে কোন সেই জায়গা। দেখুন, প্রথমেই দেখতে পাচ্ছেন যে আমেরিকার যে ট্যারিফ ব্যর্থ হয়েছে এবং ভারতের জিডিপি গ্রোথ 7.8% ইনক্রিজ করেছে। এটা কিন্তু 2025 সালের ডিসেম্বর মাসের রেজাল্ট, Q3 FY26-এর ডেটা। ভারতের রিয়েল জিডিপির গ্রোথ কিন্তু চমকে দিয়েছে সবাইকে, একদম নিশ্চিতভাবে চমকে দিয়েছে এবং সবাই অবাক হয়েছে যে এরকম ঘটনাও কি ঘটতে পারে। হ্যাঁ, এরকম ঘটনাও ঘটতে পারে, কারণ মার্কেটের যারা অ্যানালিসিস করেছিলেন তারা কিন্তু ভেবেছিলেন এর থেকে কম, সেই জন্যই চমকটা এসেছে, সেই জন্যই চমকে এসেছে। দেখুন, আগের যে কোয়ার্টার, সেই কোয়ার্টারে কিন্তু আমরা জিডিপির গ্রোথ করেছিলাম 8.4%, সেখান থেকে কিন্তু কমেছে, এটা ঠিকই, কিন্তু মার্কেটের এই কোয়ার্টারে তো একটা এক্সপেকটেশন ছিল, সেই এক্সপেকটেশনকে কিন্তু কি করেছে না ছাপিয়ে গিয়েছে। এবং সবথেকে মজার ব্যাপার কি জানেন, পুরো যে G20 দেশ রয়েছে তাদের মধ্যে সবার থেকে সেরা আমরা রেজাল্ট করেছি। অর্থাৎ এই মুহূর্তে G20 যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর মধ্যে 1 নাম্বার গ্রোথ আছে। অর্থাৎ ভারতবর্ষ প্রমাণ করতে সক্ষম হয়েছে যে আমাদের অর্থনীতি শক্তিশালী, এ নিয়ে দ্বিতীয় কোনো কথা নেই। এবং ওইরকম 50% হারে, কেন বলছি যে আমেরিকার 50% শুল্ক আমাদেরকে নিচে নামানোর চেষ্টা করেছিল বা নিচে দেখানোর চেষ্টা করেছিল, বা আমি কি বলবো যে পরিবেশটা তৈরি হয়েছিল ভারতের অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। যখন 25 সালের আগস্ট মাসে ঘোষণা করে দিল ট্যারিফ, তখন সবাই মিলে কিন্তু ভয় পেয়েছিল এবং সেই হিসেবে অর্থনীতিবিদরা আরম্ভ করে দিয়েছিলেন কষতে যে দেখো মোটামুটি এক্সপেকটেশন থাকবে 7.2, কিন্তু তার থেকেও 0.6% বেশি গ্রোথ দিয়ে এই আমেরিকার শুল্ককে কিন্তু বুড়ো আঙুল দেখিয়েছে ভারতবর্ষ। মানে বাজার যা ভেবেছিল, বাজার ভেবেছিল কত, এক্সপেক্টেড কত ছিল 7.2, কত বাড়লো না 7.8, অর্থাৎ সারপ্রাইজ কতটা হলো না 0.6%, যেটা কিন্তু খুব কম ব্যাপার নয়। মার্কেটের বড় বড় অর্থনীতিবিদরাও কিন্তু এটা ছাপিয়ে গেছে, সুতরাং এটা একটা বুলিশ মুভমেন্ট তৈরি করবে, এতে স্বাভাবিক।
কিন্তু এই হঠাৎ করে শুনতে পাচ্ছেন যে ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধ শুরু হয়েছে, ট্রাম্প সেটাকে স্বীকার করে নিয়েছেন, সুতরাং সেখানে কিন্তু একটা প্রভাব পড়বে। ওই পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের ঝামেলা চলছে, যুদ্ধ চলছে, তাতে একটা করবে। জিওপলিটিক্যাল ইস্যু, তার উপরে বিভিন্ন রকম ধরনের প্রভাব পড়বে, এগুলো পড়বেই। কিন্তু তা সত্ত্বেও আমরা বিনিয়োগকারী অর্থাৎ যারা লং টার্মের কথা ভাবছেন তাদের জন্য কিন্তু কিছু সেক্টরে এই বুলিশ হওয়ার জন্য কিন্তু একটা সুযোগ এনেছে। আমরা সেইগুলোকে নিয়ে বোঝার চেষ্টা করব। তো এই যে গ্রোথটা এলো, এই যে আমরা একটা গ্রোথ পেলাম, এই গ্রোথের মধ্যে প্রধান বড় কারিগরকে, রিয়েল হিরোকে, যে এই গ্রোথটাকে ছাপিয়ে নিয়ে গেল। আমরা কারণটাও জানবো যে কীভাবে হলো, কিন্তু রিয়েল গ্রোথের হিরোটাকে, সেটা হচ্ছে প্রাইভেট কনজামশন। প্রাইভেট কনজামশন এখানে কিন্তু হিরোগিরির কাজ করেছে, এ নিয়ে কিন্তু কোনো রকম কোনো সন্দেহ আমাদের মনের মধ্যে নেই। তো সে কি করেছে? প্রাইভেট কনজামশন মানে কি? প্রাইভেট কনজামশন মানে হচ্ছে যে আমরা যে সমস্ত জিনিসগুলো সাধারণ লোকেরা কনজিউম করে, কনজিউম কখন করে সেটাই হচ্ছে আসল কারণ, যেটা সরকার স্টেপটা নিয়েছিল। সেটা কি না, জিডিপি ডেটার সবচাইতে বড় হিরো হলো প্রাইভেট কনজামশন। এর সোজা অর্থ কি না, দেশের মানুষ, সাধারণ মানুষ যারা প্রচুর খরচ করছে। তো সাধারণ মানুষ খরচ কোন কোন ক্ষেত্রগুলোতে করে? গাড়িতে করে, কেনাকাটায় করে, বিভিন্ন রকম উৎসবে তারা খরচ করেন, জামা কাপড়ে করে, ভালো মন্দ খায় দায়। তো সুতরাং মার্কেটে তারা কিন্তু খরচ করে, আর এই খরচটাই হচ্ছে শেয়ার মার্কেটের জন্য একটা হেলদি সিগন্যাল, যেটি এই কনজিউম কিন্তু সাধারণ মানুষ করছে। কিন্তু সাধারণ মানুষ কনজিউম কখন করতে পারবে? সাধারণ মানুষের হাতে টাকা থাকবে তবে না। টাকা থাকবে তবে তো সাধারণ মানুষ কনজিউম করতে পারবে। তো সেই টাকার ব্যবস্থাটা কে করে দিয়েছিল? টাকার ব্যবস্থাটা কে করে দিল? সেখানেই কিন্তু আমাদের মাস্টার স্ট্রোক ছিল এই সরকারের, বা সরকারের নীতির একটা মাস্টার স্ট্রোক ছিল। সেটা হচ্ছে কনজিউমার কনফিডেন্স বাড়াতে সরকার কি পদক্ষেপ নিয়েছিল? পদক্ষেপ নিয়েছিল জিএসটি ট্যাক্স কাট। জিএসটিতে অনেক দুটো কারণ রয়েছে, দুটো তিনটে প্রধান কারণ রয়েছে, আমি একটি কারণের কথা বলছি। জিএসটি ট্যাক্স কাট কিন্তু সরকার করেছিল। তাতে কি হলো? এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তার জন্য কি হলো না, তার জন্য মানুষের হাতে কিছু টাকা এলো। যে টাকাটা শুধুমাত্র ব্যয় হয়ে যাচ্ছিল, সরকার সেটাকে নিল না, সেটা মানুষের হাতে এলো। আর মানুষের যখন হাতে এক্সট্রা টাকা চলে এলো, মানুষ কিন্তু সেগুলোকে কি করলো? খরচ করলো। এই জন্য আমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন জিএসটি ট্যাক্স কাট, সেখান থেকে মোর ক্যাশ কাছে এসেছিল, মানুষের পকেটে এসেছিল। পকেট যখনই এসেছে, তখন যে টাকাটা সে আগে থেকে প্ল্যান করে রাখেনি, সেই টাকাটা সে নিজের লাক্সারির জন্য বা নিজের মানে কি বলবো, ভালো জীবনযাত্রার জন্য খরচ করতে থাকলো। তখন কনজিউমার কনফিডেন্স তারা বাড়লো, এবং প্রাইভেট ইনভেস্টমেন্টও কিন্তু এখানে সাপোর্ট পেয়েছে। কিছু কিছু তো প্রাইভেট ইনভেস্টমেন্ট হয়, তো সেখানে পদক্ষেপ পেয়েছে, সাপোর্ট পেয়েছে, এবং তারা বিভিন্ন সেক্টরের জিনিসগুলোতে কী করেছে? খরচ করেছে। আমরা সেক্টরগুলো কথাতে পড়ে আসছি। এবারে দেখব যে সরকারি খরচ এবং বিনিয়োগে কিছুটা ধীরগতি, অর্থাৎ সব জিনিসটাই যে অত্যন্ত ভালো হয়েছে তা কিন্তু নয়, কিছু জিনিস তো খারাপও থাকবে। অর্থাৎ একটা রেড ফ্ল্যাগ কোন জায়গাতে রয়েছে, বা এই জিডিপি বা সরকারের যে সিদ্ধান্ত তাতে দুর্বলতা কোন জায়গাতে দেখা গেছে। তারা ট্যাক্স কাট করলো, তাতে কনজিউমারদের কাছে টাকা এলো, কিন্তু তারা আরও কিছু সিদ্ধান্ত নিলেন যেটা একটা হেলদি সরকারের ক্ষেত্রে বা হেলদি অর্থনীতির ক্ষেত্রে ভালো পরিচয় বহন করে না। তার মধ্যে সরকারি খরচ এবং বিনিয়োগে ধীর গতি। সব কিছু পজিটিভ হলেও কিন্তু এই বিষয়টাতে সতর্কতা রয়েছে। গভর্নমেন্টের এক্সপেন্ডিচার, অর্থাৎ সরকারি খরচ, যেটা আগে ছিল 6.6, সেটা কমে এলো 4.7। তাহলে সরকার কিন্তু হাত খুলে খরচ করছে না। তাহলে সরকারি যে সমস্ত খাতগুলো রয়েছে, যেগুলোতে খরচ হয়, সেই সমস্ত খরচের যারা বরাত পায়, যে সমস্ত কোম্পানিগুলো বরাত পায়, যে ইনফ্রাস্ট্রাকচার অমুক তমুক যেখানে হয়, সেই জায়গাতে কিন্তু গ্রোথ একটুখানি কম। এবং দেখবেন যে আপনার পোর্টফোলিওতে যদি সেই জাতীয় স্টক থাকে, তাহলে সেখানে কিন্তু আপনি গ্রোথটাকে কম দেখেছেন। অর্থাৎ যেখানে জিএফসিএফ অর্থাৎ গ্রস ফিক্সড ক্যাপিটাল ফরমেশন বা নতুন পরিকাঠামো তৈরির যে সূচক, সেইটা 8.4 থেকে কমে 7.8 হয়েছে। কিছুটা কম সেখানে দেখা গেছে, কারণ সরকারি খাতে খরচ কম আছে, সেই জন্যই কিন্তু আমাদের খরচ, আমাদের গ্রোথ একটুখানি সেটাতে আমরা দেখব যে দুর্বল হয়েছে।
এরপরে আমরা দেখছি যে নেট এক্সটার্নাল ডিমান্ড নেগেটিভ কেন। নেট এক্সটার্নাল ডিমান্ড বলতে কি বোঝা যাচ্ছে, যে কথাটাকে বুঝুন তাহলে বুঝবেন, সেটা হচ্ছে ইম্পোর্ট এবং এক্সপোর্টকে ঘিরে। আপনারা দেখতে পাচ্ছেন যে এক্সপোর্ট আমরা কিন্তু 5.6% গ্রোথ হয়েছে, যেখানে আমরা আমদানি করছি 8.6%। আন্তর্জাতিক বাজারের প্রভাব কিন্তু এখানে স্পষ্টভাবে পড়েছে, যেহেতু ট্যারিফ বাড়িয়ে দিয়েছে। সুতরাং এক্সপোর্ট বা রপ্তানি বেড়েছে মাত্র আমাদের 5.6%, কিন্তু আমরা আমদানি বেড়েছে কিন্তু 8.6%, যার ফলে নেট এক্সটার্নাল ডিমান্ড, বাইরে থেকে যে আমাদের বাইরের যে ডিমান্ডটা রয়েছে, আমরা এক্সপোর্ট করতে পারছি না বেশি ট্যারিফের জন্য, সেটা কিন্তু নেতিবাচক, খানিকটা পরিমাণ নেতিবাচক আছে এবং সেটার প্রভাব কিন্তু পড়েছে। কিন্তু উল্টো দিকটা পজিটিভ হয়েছে বলে অর্থনীতি শক্তিশালী হয়েছে। এবারে প্রশ্ন হচ্ছে যে যখনই দেখলো এই অর্থনীতিবিদরা যে আমাদের মার্কেট একটা শক্তিশালী, ভারতবর্ষের অর্থনীতি একটা শক্তিশালী জায়গাতে দাঁড়িয়ে রয়েছে, তখন কিন্তু তারা যে নেক্সট কোয়ার্টারের জন্য বা 26-এর ফিনান্সিয়াল ইয়ার 2026-এর এন্ড পর্যন্ত একটা এক্সপেকটেশন ভ্যালু যেমন আগেরটা করেছিল, এস্টিমেট করেছিল, এটা আরও করবে। তো এটা কিন্তু তারা বাড়িয়ে ফেললো, বাড়িয়ে পড়ে 7.6% করে দিল, যেটি 2022-এর পর থেকে সব থেকে বেশি বৃদ্ধি। তারা কিন্তু মনে করলো যে সব থেকে বেশি যে প্রজেকশন, অর্থাৎ ফুল ইয়ার প্রজেকশন তারা যেটা করলো, সেটাতে কিন্তু টার্গেট করে দিল 7.6%। ডিসেম্বরের এই দুর্দান্ত কোয়ার্টারের দুর্দান্ত রেজাল্টের ফলে কিন্তু বছরের হিসেবটাকে তারা পাল্টে দিল এবং 2022-এর পর থেকে ভারতের সর্বোচ্চ বার্ষিক বৃদ্ধির রেকর্ড এটা হতে চলেছে। এইবারে আমাদের আসল জায়গাতে আমরা আসি যে কোন সেক্টর আমাদের কাছে এই মুহূর্তে একটা বুলিশ প্রভাব পড়তে পারে আর কোনগুলোতে নেগেটিভ প্রভাব পড়তে পারে। দেখুন, মানুষ যখন খরচ করছে, মানুষ যখন কনজিউম ভালো করতে শিখেছে, তখন এফএমসিজি এবং রিটেল সেক্টরে কিন্তু একটা গ্রোথ আসার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় নাম্বার একটা রয়েছে, দেখুন গাড়ি টাড়ি ইত্যাদিতে তারা খরচ করে, সুতরাং অটো সেক্টর, বাইকের চাহিদা কিন্তু সেখানে বাড়তে পারে। এবং ব্যাংকিং ফিনান্সিয়াল সার্ভিস সেটা কিন্তু শক্তিশালী হতে থাকবে। কারণ আপনার কিন্তু ব্যাংকের কিন্তু লোন দেওয়া বেড়ে যায়, কারণ মানুষের হাতে টাকা আসছে, তারা ভাবে কিছু লোন টোন নিয়ে নিই, একটা বড় কাজ আছে, একটা গাড়ি আছে, একটা বাড়ি রয়েছে, বাড়িটি ফাঁকে করে নিই, বা তারা মনে করতে পারে বাড়িটা রং করাতে হবে, কিছু টাকা বেঁচেছে, একটু রং টং করিয়ে নিই, বা আরও ছোটোখাটো জিনিস যেগুলো জামা কাপড়, ইলেকট্রনিক্সের সামান, তারপরে এই সমস্ত যে জিনিসগুলো কেনাকাটি চায়, যে ঘরের বেড়াতে যাওয়ার খরচ, এগুলো কিন্তু বেরিয়ে আসে। সুতরাং ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে তাদের ধার দেওয়াটা সুবিধা হয় এবং উল্টো দিক থেকে লোনও কিন্তু ঠিকঠাক করে ব্যাংকরা পেতে শুরু করে, তাহলে ব্যাংকিং সেক্টরটা শক্তিশালী হবে। চাপে কে থাকলো? চাপে কিন্তু এক্সপোর্ট এবং আইটি থাকলো। অলরেডি সে চাপে আছে অন্য কারণে, আরও কিন্তু চাপে থেকে গেল এই আইটি সেক্টর এবং এক্সপোর্ট। তাহলে এক্সপোর্ট যে সমস্ত কোম্পানিরা করে, যে সমস্ত কোম্পানি শেয়ারগুলো তাদের সঙ্গে রিলেটেড, তাদের উপরে কিন্তু একটা প্রভাব পড়েছে, যদিও তাদের প্রভাবটা আবার খানিকটা রিলিজ হয়েছে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু একটা ডামাডোল পরিস্থিতি কিন্তু এই জায়গাটাতে রয়েছে। আমাদেরকে এটা কিন্তু কী করতে হবে না, নজর করতে হবে। এবারে প্রশ্ন হচ্ছে যে তার মানে স্ট্রং জিডিপি আমাদের দেখতে পাচ্ছি, হাই কনজাম্পশন আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এক্সপোর্ট একটু উইক দেখছি এবং সরকার কিন্তু খরচ এই খাতে কম করেছে। তো একটা কোয়ার্টারে যদি সরকার তার খাতে খরচ কম করে, তাহলে পরের খাতে সে কিন্তু বাড়াতে পারে, বা পরেরটাতেও যদি না বাড়ে তাহলে বাড়াতে তাকে কিন্তু একটা সময় হবে। সুতরাং এইভাবে যদি আপনি সেক্টর রোটেশন দেখেন, তাহলে কিন্তু আপনার কাছে ধারণা হবে যে যেগুলো বড় বড় ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি, যেগুলো আস্তে আস্তে কমছিল কেন শর্ট টার্মে, তারা খানিকক্ষণ পর থেকে বা কিছু কোয়ার্টার, একটা কোয়ার্টার, দুটো কোয়ার্টারে, তিনটে কোয়ার্টারের পর থেকে আবার বাড়তে শুরু করলো কেন? আপনি একটা বিষয়কে বুঝতে পারবেন। তো আপনার বিনিয়োগ কৌশল কি হওয়া উচিত? দেখুন, আমি যেটা বলবো বিনিয়োগ কৌশল যেটা হওয়া উচিত, সেটা যে একদম ঘটবেই তা কিন্তু নয়, কিন্তু গ্রোথ স্টোরি যেটা বলছে ইন্ডিয়ার, তাতে কিন্তু ভারতের অর্থনীতি শক্তিশালী এই মুহূর্তে। আপনি যদি দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেন তাহলে কিন্তু ভয়ের কিছু নেই, যেটাটা এইটুকুই বলে। কিন্তু কালকের দিনে যদি যুদ্ধ লাগে এবং জিওপলিটিক্যাল ইস্যুতে যদি মার্কেটে মন্দা আসে বা আমেরিকাতে মন্দা আসে, তাহলে পরে তার প্রভাব যে ভারতবর্ষে পড়বে এ নিয়ে কোনো সন্দেহ নেই, এবং সেক্ষেত্রে হয়তো ডিপ কারেকশন হতে পারে এবং অনেক দূর মার্কেট নিচে যেতে পারে, কিন্তু লম্বা যারা বিনিয়োগ করবেন তাদের নিচে কেনার সেক্ষেত্রে সুযোগ থাকবে। বা আপনি যদি মনে করেন যে না আমি একটুখানি দেখি, তাহলে একটুখানি দেখতে পারবেন। তবে এটুকু স্পষ্ট
এই G20 টপ হওয়া বা মনে করুন এই 50% ট্যারিফ হওয়ার সত্ত্বেও নতুন করে মাথা তুলে দাঁড়ানো, এগুলো কিন্তু আমাদের কি করে না, জিডিপি যে স্ট্রং সেটা কিন্তু আমাদের বোঝা যায়, বা অর্থনীতি যে শক্তিশালী সেটা কিন্তু বোঝা যায়। কেবল যদি এক্সপোর্ট করছে সেই কোম্পানিগুলো থেকে একটু দূরে থাকি, একটুখানি ভাবি যে কোন জায়গাতে ইনভেস্টমেন্ট করতে হবে, তারপর তো চার্ট অ্যানালিসিস তো আছেই, তারপরে মোটামুটিভাবে এইগুলো হচ্ছে মেন ঘটনা। আপনারা কমেন্টে লিখুন যে আপনারা এই ট্যারিফটাকে নিয়ে কি ভাবছেন। যদি কিছুই ভাবছেন না তাহলে সেটাই লিখুন যে আমি কিছু ভাবছি না। কিন্তু এই শেষ পর্যন্ত যারা অপেক্ষা করছেন বা যারা শুনছেন, তারা অন্ততপক্ষে একটা জিনিস তো এই ভিডিও থেকে নিয়ে যেতে পারবেন যে এই জিনিসটাকে আমরা চিন্তা করি, আমরা এই সম্বন্ধে আরও পড়াশুনো করি, আরও খোঁজ খবর করি, আরও একটু গুগল করি, আরও কয়েকটা ভিডিও দেখি, কেউ না কেউ আরও ডিটেলে আরও ভালোভাবে হয়তো ভিডিও করেছেন সেগুলোকে জানার চেষ্টা করি, বা আমি পড়াশুনো করি, বা সেক্টরগুলোর চার্টগুলোকে একবার দেখি। হ্যাঁ, আপনি করতে থাকবেন। আপনি যখনই সেটাকে কনফেস করবেন যে না আমি করিনি, বা আমি করব, বা আমি করেছি, বা আমি এটা ভাবছি, তখন সবাই মিলে কিন্তু উপকৃত হবেন। এবং আপনি করবেন না, অন্যজন কমেন্ট করবে এবং সেখান থেকে আপনি নির্যাসটুকু নিয়ে নেবেন, তা হয় না। আপনি করবেন তবেই সবাই এগিয়ে আসবে। তো এইভাবে একটা কমিউনিটিকে তৈরি করুন এবং সেখানে নিজেদের মতবাদ শেয়ার করুন। যদি 5 জন দেখেন যে তারা করছে, তারা একটা কথা বলছে, তাহলে আপনারও মনে হবে যে আমি একটু এগিয়ে যাই। ঠিক কি না? আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন এবং আপনারা সবাই মিলে সফল হয়ে উঠুন। নমস্কার, ধন্যবাদ।